এদিকে আজকের সবচেয়ে বড় খবর, বন্ধু দেশকে সাথে নিয়ে ইরানের মরণ কামড়, মিনিটে মিনিটে মিসাইল হামলা, ধ্বংস হচ্ছে ইসরায়েল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এই প্রবাদের উত্তম উদাহরণ এই যুদ্ধে রাশিয়ার অর্থনীতির চাকা ঘুরে যাওয়া। নতুন বছরের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সংকটের মুখে পড়লেন যা ইতিহাসে বিরল। এই পুতিনের হাতে দুটি পথ ছিল, একটি ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান সীমিত করা, যা সামরিক কৌশলে ক্ষতি হলেও অর্থনীতিকে বাঁচাবে, অন্যটি যুদ্ধ চালিয়ে যাওয়া, যা সামরিক অগ্রগতি আনতে পারে কিন্তু দেশের অর্থনীতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। এদিকে প্রথম ভাষণেই রণহুঙ্কার খামেনির, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার শপথ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতদিন মুখে কুলু পেটে ছিল সৌদি আরব, কাতার আর জর্ডান। হ্যাঁ দর্শক, এতদিন মুখে কুলু পেটে স্রেফ নীরব দর্শকের ভূমিকায় ছিল মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো। কিন্তু পবিত্র ভূখণ্ডে অন্যায় দেখতে একযোগে সিংহের গর্জন দিয়ে উঠল তারা। তাদের গর্জনের রীতিমতো দিশেহারা দখলদার নেতানিয়াহু সরকার। সরকার পরিবর্তন ইরানি জনগণকে মুক্তি দিতে আমেরিকাকে সঙ্গে নিয়ে তেহরানে আগুন নিয়ে খেলছে ইসরায়েল। এর জবাবে অবশ্য হাত গুটিয়ে বসে থাকেনি ইরান। পাল্টা আঘাত হানতে গিয়ে ইসরায়েল তো বটেই, মধ্যপ্রাচ্যে থাকা রাষ্ট্রগুলোতে আমেরিকান আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে খামেনির উত্তরসূরিরা। এদিকে ইসরায়েলকে খুশি করতে গিয়ে উপসাগরীয় মিত্রদের সাথে বিশ্বাসঘাতকতা ট্রাম্পের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সঙ্গে পাঙ্গা নিয়ে এক প্রকার বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। বারবার যুদ্ধ শেষ করতে চেয়েও ব্যর্থ হচ্ছেন ট্রাম্প। খোঁজ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও। এমন অবস্থায় শত্রুদের লক্ষ্য করে আরও তীব্রতর হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এমনকি নতুন করে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কিছু লক্ষ্যবস্তুকে বৈধ ঘোষণা করেছে আয়াতুল্লাহ বাহিনী। এদিকে ইরানের বিধ্বংসী হামলায় ব্যাহত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা। রাতেই লন্ডভন্ড ইসরায়েল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলে এবার যৌথ হামলা শুরু করেছে ইরান ও হিজবুল্লাহ। তেল আবিবকে লক্ষ্য করে প্রায় 150 রকেট ছোড়ে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধবন্ধের প্রস্তাবে সম্মত হয়েছে ইরান। এর জন্য 3টি শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বুধবার রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এসব শর্তের কথা জানান। ইরানকে দখল করতে যৌথ হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই যেন শত্রুদের মরণ কামড় দেওয়া শুরু করেছে ইরান। নিজেদের ক্ষয়ক্ষতি হওয়ার পরও থেমে নেই তারা। দফায় দফায় মিসাইল ছুড়ে কার্যত ইসরায়েলকে ধ্বংসের মিশনে নেমেছে ইরান। আর এই যুদ্ধযাত্রায় শুরু থেকে অন্য কোনো মুসলিম দেশ পাশে না থাকলেও ছায়ার মতো তাদের পাশে আছে বন্ধু দেশ লেবানন। আর তাই ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলে একের পর এক রকেট ও মিসাইল হামলা চালাচ্ছে দেশটি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে মিল রেখে প্রায় একই সময়ে ইসরায়েলে বিপুল সংখ্যক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত 3 দফায় রকেট হামলা চালিয়েছে তারা। একদিকে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে, অন্যদিকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ছে লেবানন। আর তাতে লন্ডভন্ড হয়ে গেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর, এমনকি জনবসতিও। ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এমনটা জানা গেছে। ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং লেবাননের ইরান সমর্থিত যোদ্ধারা। এছাড়াও উত্তর ইসরায়েলের কিরিয়াত শমনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গ্যালিলি থেকে শুরু করে হাইফা এবং সীমান্ত থেকে 50 কিলোমিটার ভেতরের জনপদগুলোতেও সতর্কতা সংকেত জারি করা হয় এবং সেখানে প্রতি মুহূর্তে সাইরেন বাজছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ও ধ্বংস করতে ইরানের সঙ্গে লেবানন একযোগে এই অভিযান পরিচালনা করেছে। আর সেখানে 200টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে লেবানন। চলতি মাসের সংখ্যা তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটি হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ বলে জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে এই জোরালো আক্রমণের ফলে দেশটির বিশাল এলাকা জুড়ে সাইরেন বেজে ওঠে আর তাতে আতঙ্কিত হয় বহু মানুষ। এমনকি বাংকার ও বম শেল্টারগুলোতে লাখ লাখ মানুষকে নিরাপদে আশ্রয় নিতে হয়। এছাড়া উত্তর ইসরায়েলের বিহিনা নামের এক শহরে রকেটের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে অন্তত 2 জন আহত হয়েছেন। অনেক স্থানে রকেটের আঘাতে খোলা জায়গায় আগুনের সূত্রপাত হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এদিকে প্রথম ভাষণেই রণহুঙ্কার খামেনির, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার শপথ। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক বিশেষ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এ অঞ্চল থেকে সকল মার্কিন ঘাঁটি অনতিবিলম্বে সরিয়ে নিতে হবে, অন্যথায় এসব ঘাঁটির ওপর তেহরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও নিরবিচ্ছিন্ন হামলা অব্যাহত থাকবে। খামেনির এই বিবৃতিতে প্রতিবেশী দেশগুলির প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন ইরান তার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। ইরানের মূল লক্ষ্য কেবল সেই সব বিদেশি সামরিক ঘাঁটি যেখান থেকে ইরান বিরোধী তৎপরতা চালানো হচ্ছে। পাশাপাশি শত্রুপক্ষকে চাপে রাখতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার ওপর বিশেষ জোর দেন তিনি। একে তেহরানের প্রতিপক্ষদের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিবৃতিতে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
নিহত সাবেক সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সাম্প্রতিক হামলায় প্রাণ হারানো কোমলমতি শিশুদের প্রতিটি মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে তিনি জানান। ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ বিভক্তির ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তাদের ত্যাগের স্বীকৃতি দেন খামেনি। এছাড়াও যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বিশেষ আর্থিক ও সামাজিক সহায়তা প্যাকেজের ঘোষণা দেওয়া হয়। পরিশেষে জাতির ক্রান্তি লগ্নে সকল অভ্যন্তরীণ ভেদাভেদ ভুলে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সংহতির গুরুত্ব তুলে ধরেন তিনি। 3 শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষ করতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 3টি শর্ত দিয়েছেন। তিনি জানিয়েছেন এই শর্তগুলো পূরণ হলে কেবল যুদ্ধ থামবে। শর্তগুলি হল: প্রথমত, ইরানের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে গত সংঘাত ও হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন বা হামলা করা হবে না সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। তিনি আরও জানিয়েছেন, ইরান শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মহলের শান্তি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বর্তমানে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রকাশিত হয়নি। এদিকে ইসরায়েলকে খুশি করতে গিয়ে উপসাগরীয় মিত্রদের সাথে বিশ্বাসঘাতকতা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশল অনুযায়ী মধ্যপ্রাচ্য নীতি পরিচালনা করে উপসাগরীয় দেশগুলোর সাথে এক প্রকার বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ উঠেছে। মিডল ইস্ট আইয়ে প্রকাশিত সোমাইয়া ঘানুশির এক নিবন্ধে দাবি করা হয়েছে যে নেতানিয়াহু মার্কিন শক্তিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে টেনে এনেছেন, যা উপসাগরীয় দেশগুলোর জন্য চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। নিবন্ধে বলা হয়, নেতানিয়াহু দীর্ঘ সময় ধরে ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থানে যাওয়ার জন্য প্ররোচিত করেছেন। এতে তিনি সফল হয়েছেন। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মতো ঘনিষ্ঠ মহলের মাধ্যমে এই চাপ প্রয়োগ করা হয়েছে। এর ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কার্যত একই লক্ষ্য নিয়ে সরাসরি যুদ্ধে লিপ্ত, যা আগে এতটা স্পষ্ট ছিল না। উপসাগরীয় দেশগুলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি নিরাপত্তার বিনিময়ে অর্থনৈতিক ও সামরিক অংশীদারিত্ব গড়ে তুলেছিল। তারা মার্কিন ঘাঁটিগুলোকে নিজেদের নিরাপত্তার গ্যারান্টি হিসেবে মনে করত, কিন্তু এখন এই ঘাঁটিগুলোই উল্টো তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ফলে এই দেশগুলো এখন সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকির মুখে পড়েছে। নিবন্ধে বলা হয়, এই যুদ্ধ শুরু করার আগে উপসাগরীয় দেশগুলোর সাথে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ করা হয়নি, অথচ এই অঞ্চলের দেশগুলো বারবার ওয়াশিংটনকে এই যুদ্ধের ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করেছিল। উপসাগরীয় রাষ্ট্রগুলোর উদ্বেগ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়ায় তারা এখন নিজেদের অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধের অংশ হতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের সাথে উপসাগরীয় দেশগুলোর বিশাল অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, যার মধ্যে ট্রাম্পের নানা উদ্যোগে শত শত কোটি ডলারের বিনিয়োগও অন্তর্ভুক্ত। কিন্তু যুদ্ধের ময়দানে সেই অর্থনৈতিক অংশীদারিত্বের কোনো প্রভাব দেখা যাচ্ছে না। উল্টো এখন মার্কিন সমর্থকরা এই দেশগুলোকেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য চাপ দিচ্ছে। মধ্যপ্রাচ্য বিষয়ক এই বিশ্লেষক দাবি করেন, এই যুদ্ধের মূল লক্ষ্য সম্ভবত অঞ্চলটিকে অস্থিতিশীল করে তোলা এবং রাজনৈতিকভাবে খণ্ডিত করা, যা ঐতিহাসিকভাবে ইসরায়েলের কৌশলের অংশ। এর মাধ্যমে ইসরায়েল নিজেদের শক্তি বৃদ্ধি করতে চায়, তবে দীর্ঘমেয়াদে এটি আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি ও বিশ্বব্যাপী প্রভাবের ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। নিবন্ধের উপসংহারে বলা হয়, উপসাগরীয় দেশগুলো এখন বুঝতে পারছে যে মার্কিন সুরক্ষার যে প্রতিশ্রুতি তারা বিশ্বাস করেছিল তা কার্যত একটি মরীচিকা। ওয়াশিংটন ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের দীর্ঘদিনের নির্ভরযোগ্য মিত্রদেরই বিপদে ফেলছে। এখন প্রশ্ন উঠেছে, আমেরিকার এই নীতি কি আদৌ যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ রক্ষা করছে, নাকি ধীরে ধীরে তা ক্ষয় করছে? এদিকে ইরানের বিধ্বংসী হামলায় ব্যাহত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা। রাতেই লণ্ডভণ্ড ইসরায়েল। ইরানের সাম্প্রতিক তীব্র হামলায় ইসরায়েলি দখলদার বাহিনীর রাডার এবং ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের সঠিক সময় এবং গতিপথ নির্ণয়ে ইসরায়েল চরম বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানা গেছে। তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের বিশেষায়িত হামলায় ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাডার স্টেশন ও শনাক্তকরণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর ফলে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর নিখুঁতভাবে আগাম সতর্কবার্তা দিতে পারছে না। সংবাদ বিশ্লেষণী বলা হয়েছে, একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনাক্তকরণ ব্যবস্থায় ত্রুটির কারণে বর্তমানে অধিকৃত অঞ্চল জুড়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো কোনো হামলা ছাড়াই সাইরেন বেজে উঠছে, আবার কখনো কোনো সতর্কতা ছাড়াই ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
বৃহস্পতিবার সকালে ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে, যা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকেজো করে দিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তারা নিশ্চিত হতে পারছে না যে সাইরেন না বাজলে আকাশ নিরাপদ কিনা, কিংবা সাইরেন বাজলে সেটি প্রকৃত হামলা কিনা। এই পরিস্থিতি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর চরম বিশৃঙ্খলা ও ভীতি সৃষ্টি করেছে। বিবরণ অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সামরিক ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি করতে না পারলেও গণমাধ্যম সেন্সরশিপ বা সংবাদ প্রচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপে বেশ সক্রিয় রয়েছে। তবে অভ্যন্তরীণভাবে পরিস্থিতি দিন দিন তাদের জন্য আরও ভয়াবহ হয়ে উঠছে বলে উল্লেখ করেছে তাসনিম নিউজ। পৌষ মাস কারো সর্বনাশ, এই প্রবাদের উত্তম উদাহরণ এই যুদ্ধে রাশিয়ার অর্থনীতির চাকা ঘুরে যাওয়া। নতুন বছরের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক সংকটের মুখে পড়লেন যা ইতিহাসে বিরল। এই পুতিনের হাতে দুটি পথ ছিল, একটি ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান সীমিত করা, যা সামরিক কৌশলে ক্ষতি হলেও অর্থনীতিকে বাঁচাবে, অন্যটি যুদ্ধ চালিয়ে যাওয়া, যা সামরিক অগ্রগতি আনতে পারে কিন্তু দেশের অর্থনীতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। কল্পনা করুন, একদিকে যুদ্ধের আগুন, অন্যদিকে অর্থনৈতিক চাপ আর ক্রেমলিনের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে। এমন সংকটে যে কোনো সিদ্ধান্ত পুতিনের জন্য রাজনীতি এবং অর্থনীতির এক ঝুঁকিপূর্ণ লড়াই। কিন্তু হঠাৎ করেই এই সংকটের সমাধান খুঁজে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার ফলে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। আর মনে রাখুন, তেল হলো রাশিয়ার অর্থনীতির সবচেয়ে বড় রক্তপ্রবাহ। ইউক্রেনের 4 বছরের যুদ্ধের ব্যয় ক্রেমলিনকে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে ফেলে রেখেছিল। হঠাৎ মধ্যপ্রাচ্যের সংঘাত রাশিয়াকে অপ্রত্যাশিত আর্থিক সঞ্জীবনী দেয়। গত সপ্তাহান্তে ইসরায়েল ইরানের তেল স্থাপনায় হামলা চালালো। এরপরই অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ছুঁয়ে গেল $100, যা 2022 সালের পর সর্বোচ্চ। রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মনোবল তখন তলানিতে। বাজেটে তেলের মূল্য ধরা হয়েছিল $59। জানুয়ারিতে রাজস্ব নেমে গিয়েছিল 2020 সালের পর সর্বনিম্ন পর্যায়ে। কর আদায় ব্যর্থ, ঋণ ও শ্রমিক সংকট, অর্থনীতির চাপ যেন বিস্ফোরণের অপেক্ষায়। কিন্তু হঠাৎ তেলের উল্লম্ফন রাশিয়ার জন্য এক জীবন রক্ষাকারী সঞ্জীবনী। রাশিয়ার জ্বালানি এখন চড়া দামে বিক্রি হচ্ছে, কারণ এই মুহূর্তে ভারত, চীন এবং অন্যান্য প্রধান ক্রেতারা সরবরাহ নিশ্চিত করতে মরিয়া। ওয়াশিংটনও এটিকে অনুমোদন দিচ্ছে। মার্কিন ট্রেজারি ভারতকে 30 দিনের জন্য রাশিয়ার তেল কিনতে ছাড়পত্র দেয়। শুধু তাই নয়, একদিন পর মার্কিন অর্থমন্ত্রী জানান যুক্তরাষ্ট্র রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। এই মুহূর্তে রাশিয়ার জন্য সবকিছু যেন উপযুক্ত। প্রাপ্ত অর্থ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানো যেতে পারে এবং তেলের মাধ্যমে অর্থনীতিকে একটা ক্ষুদ্র শ্বাসরোধ মুক্তি পাওয়া যাচ্ছে। ক্রেমলিনের মুখে এখন হাসি ফুটেছে। পুতিনের মুখপাত্র স্পষ্ট করে বলছেন, রাশিয়া তেল ও গ্যাস উভয় ক্ষেত্রেই নির্ভরযোগ্য সরবরাহকারী। আর ঘনিষ্ঠ সহযোগী কিরিল দিমিত্রি বলছেন, তেলের ধাক্কার সুনামি মাত্র শুরু হয়েছে। ইউরোপীয় দেশগুলোর রাশিয়ার তেল থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত এখন কৌশলগত ভুল প্রমাণিত হয়েছে। রাশিয়া শুধু অর্থনৈতিক সুবিধা নিচ্ছে না, তারা কৌশলগতভাবে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে যাতে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমান লক্ষ্যবস্তু হয়। অর্থাৎ যুদ্ধের প্রতিটি দিন ক্রেমলিনের জন্য আরেকটি কৌশলগত সুবিধা তৈরি করছে। তবে রাশিয়াকে এখানে সতর্ক থাকতে হবে। এই উচ্চ মূল্যের তেল সাময়িক লাভ বয়ে আনছে, কিন্তু রাশিয়ার অর্থনীতি স্থায়ীভাবে বাঁচানোর জন্য দামের এই স্তর দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকতে হবে। 1 বা 2 মাসের উল্লম্ফন যথেষ্ট নয়। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার জন্য এটি শুধু কঠিন সিদ্ধান্তগুলোকে পিছিয়ে দেওয়ার সময়। অভ্যন্তরীণভাবে রাশিয়ার প্রশাসন এখন আনন্দে ভাসছে। সাবেক জ্বালানি উপমন্ত্রী মিলোভ বলেছেন, এটি যেন জীবন রক্ষাকারী সঞ্জীবনী। সার্গেই বাকুলেনকো যোগ করেছেন, দামের এই সাময়িক উল্লম্ফন শুধু কঠিন সিদ্ধান্তগুলোকে কিছুদিনের জন্য পিছিয়ে দিতে সাহায্য করবে। কিন্তু মনে রাখবেন, পুতিনের সংকট শেষ হয়নি। ইউক্রেন যুদ্ধের খরচ, আন্তর্জাতিক চাপ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত মিলিয়ে ক্রেমলিন এখন একটি অদ্ভুত কিন্তু লাভজনক সংকটের মুখোমুখি। এটি শুধু অর্থনৈতিক জয় নয়, বরং এটি কৌশলগত ক্ষণিক বিরতি। এই সংকটের ফলাফল পুরো বিশ্ব অর্থনীতি এবং রাজনৈতিক ভারসাম্যকেই প্রভাবিত করতে পারে। সুতরাং পুতিনের যুদ্ধ এবং অর্থনীতির দ্বন্দ্ব এখনো চলমান। মধ্যপ্রাচ্যের সংঘাত রাশিয়াকে একটি অপ্রত্যাশিত সুযোগ দিল, কিন্তু সত্যিকারের চ্যালেঞ্জ শুরু হবে তখনই যখন তেলের দাম এই উচ্চ পর্যায়ে স্থিতিশীল থাকবে না। কারণ যুদ্ধ একসময় শেষ হয়ে আসবে। ইউক্রেন যুদ্ধ, তেল বাজারের নাটক এবং আন্তর্জাতিক কৌশল সবকিছুই এখনো রাশিয়ার উপরে চেপে বসে আছে, যা থেকে মুক্তির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী সমাধান। এতদিন মুখে কুলু পেটেছিল সৌদি আরব, কাতার আর জর্ডান। হ্যাঁ দর্শক, এতদিন মুখে কুলু পেটে স্রেফ নীরব দর্শকের ভূমিকায় ছিল মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো। কিন্তু পবিত্র ভূখণ্ডে অন্যায় দেখতেই একযোগে সিংহের গর্জন দিয়ে উঠল তারা। তাদের গর্জনের রীতিমতো দিশেহারা দখলদার নেতানিয়াহু সরকার। সরকার পরিবর্তনে ইরানি জনগণকে মুক্তি দিতে আমেরিকাকে সঙ্গে নিয়ে তেহরানে আগুন নিয়ে খেলছে ইসরায়েল। এর জবাবে অবশ্য হাত গুটিয়ে বসে থাকেনি ইরান। পাল্টা আঘাত হানতে গিয়ে ইসরায়েল তো বটেই, মধ্যপ্রাচ্যে থাকা রাষ্ট্রগুলোতে আমেরিকান আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে খামেনির উত্তরসূরিরা। ইরানের প্রত্যাঘাতে যেন প্রলাপ বকছে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, ইরানে অন্যায়ভাবে আক্রমণের পরও আমেরিকা কিংবা ইসরায়েল নিয়ে এতদিন টু শব্দ পর্যন্ত করেনি
সৌদি, কাতার, জর্ডানের মতো দেশগুলো। উল্টো তারা ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে একের পর এক নিন্দা আর বিবৃতি দিতে ব্যস্ত হয়ে পড়েছিল। বন্ধুর বিপদে সাড়া দেওয়া তো দূর, এহেন কাণ্ডে মুসলিম বিশ্বের নিন্দা করিয়েছে সৌদি, জর্ডান। কিন্তু এবার চুপ থাকেনি সৌদি, কাতার, জর্ডান। মুসলিমদের প্রথম কিবলা আর পবিত্র ভূখণ্ডে ইসরায়েলের অন্যায় গর্জে উঠেছে তারা। দর্শক, সেটি অবশ্য ইরানের হয়ে নয়। তাহলে কেন তারা ইসরায়েলের বিরুদ্ধে গেল? গত 12 দিন যাবৎ পবিত্র আল-আকসা মসজিদের দরজায় তালা ঝুলছে। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে নিরাপত্তার অজুহাতে অবৈধভাবে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়কে ইবাদত থেকে বঞ্চিত করছে দখলদার সরকার। আর তাতেই ফুঁসে উঠে ইসরায়েলের বিরুদ্ধে সৌদি, জর্ডান সহ 8 দেশ কড়া বিবৃতি দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে টানা 12 দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে 8টি আরব ও মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং আরব আমিরাত। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, পূর্ব জেরুজালেমের পুরনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবৈধ ও অযৌক্তিক। একই সঙ্গে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের বিরুদ্ধে পদক্ষেপেরও তীব্র নিন্দা জানানো হয়। দেশগুলো আরও বলেছে, দখলকৃত জেরুজালেম বা সেখানে অবস্থিত ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। আল-আকসা মসজিদের পুরো এলাকা কেবল মুসলমানদের জন্য নির্ধারিত বলেও তারা উল্লেখ করে। বিবৃতিতে আরও বলা হয়, আল-আকসা মসজিদের দেখভাল ও প্রশাসনের আইনগত দায়িত্ব জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জেরুজালেম ওয়াকফ বিভাগের। 8 আরব ও মুসলিম দেশের বিবৃতিতে হার হিম হওয়ার অবস্থা দখলদার ইসরায়েলের। তেল আবিব বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত ব্যবস্থা হিসেবে এসব সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। আল-আকসা ইস্যুতে নীরবতা ভাঙলেও সৌদি, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের মতো দেশগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ খুব স্পষ্ট, ইরান ইস্যুতে তারা শুরু থেকেই নিশ্চুপ থেকেছে। ইরান ম্যাসাকারে স্কুল ও বেসামরিক নাগরিক নিহত নিয়ে এখনো আরব লীগ ও মুসলিম বিশ্বের অন্যতম প্রধান দেশ সৌদি নীরবতা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তবে শেষ পর্যন্ত তেহরান ইস্যুতে তাদের নীরবতা ভাঙবে কিনা এখন সেটি দেখার বিষয়।